চারপাশে বেশ নীরবতা বিরাজমান। এই নীরবতা যে ঝড়ের পূর্বাভাস। নিচে বসে দুহাত দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল মেহরিশ। একবার পরখ করে নিল তার সামনে দাঁড়িয়ে থাকা কঠোর মানবটির দিকে। পূর্ব এখনও সেভাবে দাঁড়িয়ে আছে, শ্বাস নিচ্ছে দ্রুত, ফলস্বরূপ পেশিবহুল শরীরটা একটু পরপর ফুলে ফুলে উঠছে। হয়তো লোকটা নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। আবারও আগের ন্যায় মাথা নিচু করে ফেলল মেহরিশ। সাথে সাথে কিছু ভাঙার শব্দ। তৎক্ষণাৎ নিজেকে আরও গুটিয়ে নিল সে। পুরনো নকশা কারুকার্য করা মাটির বড় এক ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এটা যে পূর্ব রাগের বহিঃপ্রকাশ তা বুঝতে বেগ পোহাতে হলো না মেহরিশের। বিড়াল ছানার মতো গুটিসুটি বেঁধে বসে রইল এক জায়গায়। অনবরত কাঁপছে মেয়েটা। ফুলদানি ভেঙেও ক্ষান্ত হলো না পূর্ব। নিজের রাগে 1%ও কমাতে পারল না সে। শেষে কিনা একটা মেয়ের হাতে চড় খেল সে। এত বড় কলিজাই মেয়েটার। পূর্বকে থাপ্পড় মারা মাথা যেন রক্ত উঠে গেছে পূর্বর, যার বহিঃপ্রকাশ তার লাল লাল রক্তবর্ণ ধারণ করা চোখের স্পষ্ট দেখা যাচ্ছে। মন তো চাচ্ছে মেহরিশকে মেরে এখানে পুঁতে রাখতে, কিন্তু কোনো এক অজানা বাধা তা করতে পারছে না সে। তাই রাগের মাত্রাটা তীর করে আরও বেড়ে গেল। দেয়ালে একটা পর একটা পাঁচ করতে শুরু করলো পূর্ব। এতক্ষণ মেহরিশ গুটিয়ে বসে থাকলো। পূর্বের এই কার্যকলাপে সে ভীষণ আতঙ্কিত হয়ে গেল। লোকটা কি পাগল? নিজেকে নিজেই কেউ এভাবে আঘাত করে? কয়েকবার এভাবে পাঞ্চ করার ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু তাও থামছে না সে। মেহরিশের এবার ভীষণ মায়া হলো। কেন খারাপ লাগছে বুঝতে পারছে না সে। হয়তো এই মানুষটা যেন খারাপ লাগার কথা না, তাও কেন জানি পূর্ব রক্তাক্ত হাত দেখে ভীষণ অস্থিরতা কাজ করছে। কেন এই পাষণ্ড মানুষটার হাতে রক্ত দেখে তার খারাপ লাগছে জানে না সে। তবে তৎক্ষণাৎ গিয়ে আটকানোর চেষ্টা করল পূর্বকে। আপনার হাত থেকে রক্ত পড়ছে, প্লিজ এমন করবেন না, এবার শান্ত হন। একবার দুবার পরবার কয়েকবার এভাবে থামতে বলল সে পূর্বকে, কিন্তু কোনো হেলদুল দেখল না পূর্বর মধ্যে। কোনো উপায়ন্তর না পেয়ে অবশেষে পূর্বর গায়ে জড়ানো সাদা পাঞ্জাবিটা। মেহরিশে পূর্বের গায়ের পাঞ্জাবিটা ধরার সাথে সাথে উল্টে ঘুরে হঠাৎ মেহরিশের গলা চেপে ধরল পূর্ব। এতক্ষণ যাবৎ মেহরিশ যার হাতে রক্ত দেখে সহ্য করতে না পেরে তাকে আটকাচ্ছিল, এখন সেই লোকটা উল্টো তার বলিষ্ঠ হাত দিয়ে তাকে চেপে ধরল মেহরিশের গলা। মেহরিশের প্রাণ যা যা অবস্থা। চোখ দুটো বড় হয়ে যাচ্ছে মেয়েটার। নিজের দুহাত দিয়ে খামছে ধরে আছে গলায় থাকা পূর্বের হাতটি। নিজের জীবন বাঁচাতে চেপে ধরা পূর্বের হাতটি ছাড়ানোর অনেক চেষ্টা করল সে। অনেক বড় ভুল করে ফেলেছ মেয়ে, আর এই ভুল তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। কারণ এখন থেকে তোমার জীবনে নরক বানিয়ে দিব আমি এই পূর্ব, বলে ছেড়ে দিল পূর্ব মেহরিশকে। ঘট পা ফেলে চলে গেল রুমের বাইরে। আর মেহরিশ কাশতে কাশতে হাঁপিয়ে উঠল। আর একটু হলেই তো শেষ হয়ে যেত সব কিছু। হয়তো এভাবে আর দাঁড়িয়ে থাকতে পারতো না। এভাবে পার হলো বেশ কিছুক্ষণ। একটা সময় নিজেকে সামলে নিল সে। অবশেষে উঠে দাঁড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে পা বাড়ালো দরজার বরাবর, কিন্তু দরজার সামনে আসতেই চোখে পড়ল দরজাটা বাইরে থেকে লাগানো। পরপর অনেকবার জোড়াজুড়ি করল দরজাটা খোলার জন্য, কিন্তু প্রতিবারে নয় ব্যর্থ সে। এই লোকটা এত খারাপ, যাওয়ার আগে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে যেন মেহরিশ এইখানে বন্দি হয়ে থাকে। আবারও দমে থাকা রাগটা মাথা চাড়া দিয়ে উঠল মেহরিশে। তখনই নজরে পড়ল গায়ের সাথে পড়ে থাকা তার স্মার্টফোনটা। এতক্ষণ খেয়ালই ছিল না তার ফোন সম্পর্কে। ফোনটা হাতে নিয়ে ডিরেক্ট কল করল আমানের নাম্বারে। দুবার রিং হওয়ার পর রিসিভ করলো পকেট থেকে ভাইব্রেট হওয়া ফোনটা। ফোনের স্ক্রিনটা সামনে আনতেই চোখের সামনে ভেসে উঠল মেহরিশের নাম্বার। হ্যালো আমান ভাই, আমি মেহরিশ বলছি। ভাইয়া আপনি একটু নিচে আসতে পারবেন? আমি আপনাদের স্টোর রুমে আটকা পড়ে গেছি।
মেরিসের কথাগুলো আমানের মাথার উপর দিয়ে গেল। স্টোর রুম, এই সময় এই মেয়ে স্টোর রুমে কী করছে? আবার বলছে সে নাকি আটকা পড়েছে, কিন্তু স্টোর রুম তো সব সময় তালা লাগানো থাকে। তাহলে ব্যাপারটা না হয় মেহরিসের কাছ থেকে শুনবে বলে বেশি চিন্তা না করে নিচে চলে আসলো আমার। স্টোর রুমের বাইরে থেকে ছিটকানি লাগানো দেখে দূরত্ব ছিটকানি খুলে ভিতরে প্রবেশ করলো সে। ভিতরে প্রবেশ করে দেখতে পেল মেহরিস জড়সড় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে মেহরিস নিজেকে ঠিকঠাক করে নিয়েছিল যেন কেউ কিছু বুঝতে না পারে। প্রথমত সে চায় না আজকের ঘটনাটা কাউকে জানাতে, কারণ কাল এরিনার বিয়ে হলে সে তার পাপাকে বলবে পরশুদিন যেন তারা চলে যায়। এই 2টা দিন সে না হয় একটু কষ্ট করেই থাকুক এখানে। আর দ্বিতীয়ত সে ওই লোকটার নামই আর শুনতে চায় না। মেহরিস, তুমি এখানে কিভাবে এসেছো? আর এখানে আটকা পড়লে বা কীভাবে? আমানের মুখে কৌতূহল, চোখে বিস্ময়। নিজেকে শান্ত রেখে মেহরিস বলল, আসলে ভাইয়া ভুল করে চলে এসেছি। দরজাটা খোলা ছিল, ফোন স্ক্রলিং করতে করতে ঢুকে পড়েছিলাম, আর তখনই হয়তো কেউ এসে বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। হয়তো ভেবেছে ভিতরে কেউ নেই। বিশ্বাস হলো না মেহরিসের এমন যুক্তিরত কথাটি। এই রুম তো খোলা থাকে না, সবসময় তালাবদ্ধ হয়েই থাকে। ধরল সে যে খোলা ছিল, তাই বলে এভাবে না দেখে রুমে ঢুকে যাবার কথাটা পুরোপুরি বিশ্বাস করতে পারল না আমান। তবে মুখে আর কিছু বলল না। মৃদু হেসে ফের বলে উঠল, নেক্সট টাইম খেয়াল করে চলাফেরা করো, বুঝেছ? জি, বুঝেছি। তবে এই বিষয়ে কাউকে কিছু বলো না প্লিজ, না হলে সবাই আমার মজা নেবে। আচ্ছা আচ্ছা, বলবো না, এখন চলো। সিমরানের মুখে আজ বিজয়ের হাসি। এখন মেহরিসকে নিচে নামতে দেখে পিছনে সিমরান। আচানক কেউ মেহরিসকে জোরে করে স্টোর রুমে ঢুকিয়ে দিয়ে গেলে দরজার সাথে আড়ি পেতে লেগে থাকে সে। ফলে সব কিছু স্পষ্ট শুনতে না পেলেও কিছু কিছু কথা সে ভালো করে শুনেছে। তা থেকে বুঝতে পেরেছে যে পূর্ব এই মেয়েটাকে তেমন পছন্দ করে না। আর পূর্ব যখন রুম থেকে বেরিয়ে যায় তখন সেই রুমের দরজাটা লাগিয়েছিল বাইরে থেকে। হয়তো ভেবেছে পূর্ব মেহরিসকে মেরে টেরে সেন্সলেস করে ফেলেছিল। তখন ভিতর থেকে ভাঙাচোরা শব্দ পেয়ে তার তো সেটা মনে হয়েছিল, তাই দরজাটা লাগিয়ে সাথে সাথে আবার উপরে চলে আসে এবং ফুরফুরা মেজাজে তার কাজিনের বৃষ্টিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আজ যে তার ভীষণ খুশির দিন। ছাদের ওপর হওয়া অনুষ্ঠান। এখন আপাতত আমান, প্রিন্স আর ফাহাদ ছাড়া কেউ নেই। রাত প্রায় শেষের দিকে। মেহরিস তখন সোজা তার রুমে চলে গিয়েছিল, আর উপরে আসেনি সে। এরিনাকে আমান এসে বলেছে মেহরিসের নাকি ভালো লাগছিল না, বিদায় আর আসবে না এখানে, রুমে গিয়ে রেস্ট করছে। যদিও মেহরিসই বলতে বলেছিল কথাগুলো। রাত একটু গভীর হলে মেয়েরা সব চলে আসে ছাদ থেকে, থেকে যায় শুধু ছেলেরা। তারপর সময়ের সাথে সাথে সবাই চলে যায় যার যার নিজস্ব ঠিকানায়। এখন আছে শুধু প্রিন্স, ফাহরাত আর আমান। ফাহাদ ও সে কখন থেকে বলছে তা নাকি ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু নাছরবান্দা ছাড়তেই চাইছে না তাকে। এভাবে কেটে গেল আরেকটি রাত। সকাল 7:32। বাইরে বাবুর্চিরা রান্না করছে হরেক রকমের খাবার। খাবারের গন্ধে চারিপাশে বিমোহিত। প্রতিবারের ন্যায় এবারও সবার যেন গেট খোলা আজ মির্জা মঞ্জিলে। যার যার ইচ্ছা বিদায় এসে খেয়ে যেতে পারবে আজ। মির্জা মঞ্জিল বড় মেয়ের বিয়ে বলে কথা, কিন্তু তাতেও যেন কিছু মানুষের কানা ঘোষা করা কমছে না। বাড়ির বড় ছেলেকে বিয়ে না করিয়ে মেয়ে বিয়ে দিচ্ছে। এমন তো নয় যে ছেলের বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে অথচ বিয়ে করছে না। নিশ্চয় ছেলেটার কোনো সমস্যা আছে, না হলে এত বছর হয়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত কেউ কখনো পূর্বকে মেয়ে ঘটিত কোনো ঝামেলা জড়াতে দেখেনি তারা। যদিও মানুষ হিসাবে পূর্বকে তাদের বেশ পছন্দ। সবাই বিপদে এগিয়ে আসে ছেলেটার জন্য তারা আজকে
এত শান্তিতে এখানে সবাই বসবাস করতে পারছে, তবুও মনের ভিতর তাদের সবারই এই একটা বিষয় নিয়ে খটকা রয়েই যায়। মা, আমি বিয়ে করতে চাই। সাত সকাল ছেলের মুখে হঠাৎ এই কথা। আশ্চর্য শেষ সীমানায় রাহিমা বেগম। তিনি কোনো স্বপ্ন দেখছেন না তো? মেয়ের বিয়ে তাগিদে কাল সারা রাত ঘুমায়নি তিনি। আজকে যে তার কত শত কাজ, সারা রাত নির্ঘুম পার করে মাত্রই তার রুমে এসেছিল একটু ফ্রেশ হতে। এমন সময় দরজার সামনে দাঁড়ানো ছেলের মুখে এই কথা শুনে তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। রাতে সেই ঘটনার পর পূর্ব বাসা থেকে বের হয়ে যায়। রাতে আর বাসাতে ফিরেনি সে। কোথায় ছিল কেউ জানে না। এটা তো সে প্রায়ই করে, তাই এত বেশি কেউ মাথা ঘামায় না। বেশিরভাগ রাত তো ছেলেটা বাইরেই পার করে। একটু আগে নিচের কালো রঙের মার্সিডিজ গাড়িটি করে বাড়ি ফিরল পূর্ব। এসে ডিরেক্ট তার মায়ের রুমে চলে যায় আর সেখান থেকে মাকে দেখা মাত্রই বলে উক্ত সেই কথাটি। কিছু বলছি আমি। পূর্বর নিরেক্ট কণ্ঠস্বর। ছেলেটা তার এমন কেন? কথাবার্তা কোনো রসকস নেই। জন্মের পর তো ছেলেটার মুখে মধু দিয়েছিল, কিন্তু তারপরও কেন এমন হলো যে জানে। তবে ছেলেকে আর কিছু বলার আগেই রহিমা বেগম বলে উঠলেন, সকাল সকাল কি এয়ারকি শুরু করেছ পূর্ব? হ্যাঁ, তার কাছে বিষয়টা এয়ারকি মনে হচ্ছে। মনে হবেই না কেন? যে ছেলেটা বিয়ে তো দূর, অন্য কোনো মেয়ে মানুষের নাম পর্যন্ত শুনতে পারে না, সে কিনা নিজের থেকে যে সে এসে বলছে বিয়ে করবে, এটা কি বিশ্বাস করা যায়? 22 বছর বয়স থেকে বিয়ের কথা বলে আসছে তিনি। এই ছেলেটা কিন্তু বিয়ের কথা শুনলেই রেগে মেগে আগুন হয়ে উঠত সে। অনেকবার তো দেখা গেছে ওনার মেয়ে দেখতে গিয়েছে, সেটা শুনে বাড়িতে ভাঙচুর পর্যন্ত করেছে এই ছেলে। তাই এক পর্যায়ে তারা বাধ্য হয়ে বিয়ের কথা ভুলে বসেছে। এখন আর কেউ কোনো মাথা ঘামায় না এই বিষয়ে। কিন্তু আজ এই ছেলেটা হলো কি হঠাৎ করে এইসব ভাবনা মশগুল হয়ে গেলেন রহিমা বেগম। আমার এখন আর কি করার বয়স নেই মা। আই অ্যাম সিরিয়াস। আমি বিয়ে করতে চাই, আর সেটা আজ এক্ষুনি। কাট কাট গলায় বলে থামল পূর্ব। একবার হয়তো রহিমা বেগম ছেলের কথা কিছুটা আস্থা হলো। প্রতি উত্তরে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। বিয়ে করতে চাও সেটা তো ভালো খবর বাবা, কিন্তু আজকে কেন? মেয়ে পছন্দ করতে হবে, আরও নানা বিষয় আছে। সময় লাগবে তো। নাকি তোমার কোনো প্রিয় মানুষ আছে? প্রিয় না মা, সে আমার ভীষণ অপ্রিয়। বিড়বিড় করে বলল কথাটা পূর্ব। এতপর কিয়ৎক্ষণ চুপ রইল। পর মুহূর্তে শুষ্ক কণ্ঠে ফের বলে উঠল, মেহেরিশকে বিয়ে করতে চাই আমি, আর সেটা আজই। তোমার দেবরকে বলে দিও কথাটা। ছেলের জবাবে ভ্যাকা চাকা খেয়ে গেল রাহিমা বেগম। ছেলেটা কি তার পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব আবল তাবল বকছে সে কখন থেকে। পরক্ষণে ছেলেকে উদ্দেশ্য করে ফের বলে উঠল, তোমার মাথা ঠিক আছে? কি সব বলছে সব মেহেরিশ? বিয়ের বয়স হয়েছে মেয়েটা। তোমাদের বয়সের তফাৎ জানো তুমি? আর তুমি ভাবলে কি করে তোমার কাকা তার মেয়েকে তোমার হাতে তুলে দিবে? যদি মেয়েটা পর্যন্ত বয়স হতো তাও না হয় বলা যেত তাকে। আমি এখানে তোমাদের মতামত শুনতে আসিনি, জানানো দরকার ছিল জানিয়ে দিলাম। আলতাফ মির্জাকে বলে দিও আপোষে রাজি হলে বছরে একবার অন্তত এসে মেয়েকে দেখে যাওয়া কপালে নসিবে হতে পারে, অন্যথায় মেয়ের ফেস ভুলে যেতে বলো। বলেই চলে গেল পূর্ব। আর মাথায় হাত দিয়ে বেডের এক কোণায় বসে গেলেন রহিমা বেগম। এই ছেলেটা কখন কি করে বোঝা যে বড় দায়। একটু আগে ছেলের মুখে হুমকি শুনে প্রেশারটা মনে হয় বেড়ে গেছে রাহিমা বেগমের। প্রচণ্ড অস্থিরতা অনুভব হচ্ছে তার। না জানি আবার কোন ঝড় উঠতে চলছে মির্জা মঞ্জিলে। তার ছেলেকে যে সে খুব ভালো করেই চিনে। একবার যেহেতু বলেছে মেহেরিশকে সে বিয়ে করবে, সেটা সে করেই ছাড়বে, এত কোনো সন্দেহ নেই তার। মেহেরিশকে
যে তার পছন্দ নয়, বিষয়টা এমন না। মেয়ে হিসেবে মেহেরিশকে তার ভীষণ পছন্দ। মেহেরিশ কি আদৌ পছন্দ না হওয়ার মতো কোনো মেয়ে? মেয়েটা ভারী মিষ্টি, আচার আচরণ খুব ভালো, আর দেখতে তো মাশাল্লাহ। ছেলের জন্য এমন মেয়ে পাওয়া যে খুব ভাগ্যের ব্যাপার। কিন্তু মেয়েটা তো এখনও ছোট, আর পূর্বের তুলনায় একটু বেশি ছোট। মেহেরিশ এর জায়গায় যদি অন্য কাউকে পছন্দ করত, তাহলে আজ হয়তো তার থেকে খুশি আর কেউ হতো না। হঠাৎ দরজার সামনে কারো উপস্থিত তে নিজের ভাবনা থেকে ফিরে আসলেন রাহিমা বেগম। কোন ভাবনায় ডুবেছিলেন আপা? কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিলেন না কেন? আলেয়া বেগম দাঁড়িয়ে দরজার প্রান্তে। সম্পর্কে রাহিমা বেগমের বড় হলেও বয়সে তারা প্রায় সমবয়সী, তাই কিছু করে সম্বোধন করেন তিনি তার ভাবিকে। আর কোনো বোন না থাকায় ভাবিকে তিনি প্রথমে থেকেই আপা বলে ডাকেন। এতে রাহিমা বেগমের ও খুব ভালো লাগে। নিজের বোনের অভাবটা পূরণ হয় তাকে দিয়ে। পূর্বের বিয়ে করতে চায় আলেয়া? আমাদের পূর্বের কথা বলছো তুমি? হ্যাঁ, আমাদের পূর্ব বিয়ে করতে চায়, একটু আগে আমাকে এসে জানিয়ে গেল। সেটা তো খুব খুশির একটা কথা আপা। তো তোমার মুখে এমন মলিন কেন? এই কথা শুনে তুমি খুশি হওনি? মেহরিশকে বিয়ে করতে চাই পূর্ব, আর সেটা নাকি আজই। পরক্ষণে হাসি ফুটে ওঠা মুখটা মুহূর্তে গায়েব হয়ে গেল আলেয়া বেগম। তার ভাবি কি তার সাথে কোনো মজা টজা করছে, নাকি মেয়ের বিয়ে শোকে মাথা নষ্ট হয়ে গেল? আপা তুমি কি সত্যি বলছো এসব? মানে সত্যি কি পূর্ব মেহরিশকে? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না আলেয়া বেগম। কথাটা যেন তার গলায় আটকে গেল। এটা কি আদৌ সম্ভব? পূর্ব যখন বলেছে তখন আমার আর করতে কষ্ট হয়েছিল, কিন্তু তোরা তো পূর্বকে জানিস ও কেমন। একবার যেটা বলে সেটা না করা পর্যন্ত দম নেয় না। কিন্তু আপা হঠাৎ পূর্ব এই কথাটা কেন জানালো? তবে আমার কি মনে হয় যেন পূর্ব আমাদের মেহরিশের প্রেমে পড়ে গেছে। আমাদের মেয়ে কিন্তু মাশাল্লাহ হাজার একটা। তুমি কি জানো না আলিয়া, আলতাফ ভাই কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাও এসব বলছে? কেন মানবে না আলতাফ? আমাদের ছেলে কিসে কমতি শুনি? আমাদের ছেলে হাজারে একটা, আর একটা বয়স তো মেয়েকে বিয়ে দিয়েই পরের ঘরে পাঠাতে হবে। এখন যদি বাড়ির মেয়ে বাড়িতে থাকে তাহলে এত আপত্তি করবে কেন? তোমার কি মনে হয় অতীতের ঘটনা পর পূর্বের হাতে তারা তাদের মেয়েকে তুলে দিবে? আপা এখন যুগ পাল্টিয়েছে। অতীতের রেশ ধরে বসে থাকলে তো আর এই বাড়িতে আসতো না আলতাফ। তুমি আসো তো। আমি এখনই কথাটা বলছি আলতাফের সাথে। সত্যি বলছো তো আলেয়া? দোয়া করি তাই যেন হয়, না হলে যে আবারও ঝড় বই যাবে এই মির্জা মঞ্জিলে। আলেয়া, আবার তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? একটু আগেই আলেয়া আর রাহিমা বেগম বসার রুমে এসেছিল আলতাফ সাহেবকে খুঁজতে, আর সৌভাগ্যবশত পেয়েও গেছে সেখানে। আর তখনই আলেয়া এসে জানায় মেহেরিশের বিয়ের কথা, যা শোনা মাত্রই তেতে উঠলেন আলতাফ সাহেব আর বলে উঠলেন উপরোক্ত কথাটি। পাগল হয়ে যাব কেন আলতাফ? মেয়েটি কি বিয়ে দিবা না? একদিন না একদিন তো বিয়ে দিবে, পরের ঘরে পাঠাবি। তাহলে এখন অসুবিধা কি আপা? মেহেরি সেই বিয়ের বয়স হয়নি এখনও, ওর তো 18ই হয়নি। আর সব থেকে বড় কথা, পূর্বের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনই দিব না। এখন তো ওর থেকেও ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে ছেলে পেলে হয়ে যাচ্ছে। আর আমাদের ছেলে কোন দিক দিয়ে খারাপ শুনি? কিসের কমতি ওর? আজ বাদে কাল এমপি হবে, সব কিছু তো আছে। তাহলে তোর এত সমস্যা কিসের? কেন নিতে? সেটা তুমি ভালো করেই জানো আপা। পূর্ব আমাদের পছন্দ করে না, তা তো তোমরা জানো। করতে চাইবে নিশ্চয়, এর পিছনে কোনো কারণ আছে। আর সব থেকে বড় কথা, মেহরিশ পূর্ব থেকে অনেকটা ছোট, আর ও সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়েছে। এখানেও কিভাবে নিজেকে মানিয়ে নেবে? এটা কখনো সম্ভব না বা। ও তো নিজের বাড়িতে থাকবে আলতাফ, ভুলে যেও না। ওর আসল বাড়ি কিন্তু এটাই।
এ যেখানে ইচ্ছে সেভাবেই থাকবে। আমরা কি ওর পর বলো? বিষয়টা তো তোমরা বুঝতে পারছো না আপা। আমার মেয়েকে আমি এখানে রেখে যাব না, এটাই ফাইনাল। কিন্তু আমি রেখে যাব। মেয়েলি কণ্ঠটি শুনে পিছনে ফিরে তাকালো সবাই। এতক্ষণে সবাই কথায় ব্যস্ত থাকলো। মিন্নাত বেগমকে কেউ খেয়ালই করেনি, কিন্তু তিনি দাঁড়িয়ে সব কথাই শুনেছেন। মিন্নাত বেগমের কথা শুনে এবার সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু উনি। আর নিজের সহধর্মিণী মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেল আলতাফ মির্জা। মিন্নাত, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি বলছো? বুঝে বলছো তো? হ্যাঁ, আমি যা বলছি বুঝে বলছি। আমি রাজি এই বিয়েতে। মেহেরিসের সাথে বিয়ে হবে পূর্বের। মিন্নাত বেগমের মুখে এমন কথা শুনে এবার তার উপরে রেগে গেলেন আলতাফ সাহেব। এতবার আবারও বলে উঠলেন, মেহেরিসের জীবনটা নষ্ট করো না মিন্নাত। মেয়েটা এখানে মানিয়ে নিতে পারবে না, আর মেহেরিসও রাজি হবে না কখনো। সেটা কি ভেবে দেখছো? সেটা আমার উপর ছেড়ে দিন। কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালেন আলেয়া বেগম আর রাহিমা এর সামনে। এতবার তাদের উদ্দেশ্যে করে বললেন, পূর্বকে বলে দিয়ে না পা, আমরা এই বিয়েতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। মিন্নাত বেগমের শর্তের কথা শুনে এখন সবার মুখে কৌতূহল জেগে উঠল। রাহিমা বেগম তো বলেই বসলেন, কিসের সত্য কথা বলছো মিন্নাত? সেটা না হয় আমি পূর্বকেই বলবো। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে মেহরিস। কাল রাতে লেট করে ঘুমানোর দরুন ঘুমটা পুরোপুরি হয়নি তার, কিন্তু কেন জানি সকালে চোখে ঘুম থাকার পরে ঘুমাতে পারছিল না সে। তাই একটার সময় ঘুমে বিরক্ত নিয়ে উঠে বসে মেয়েটি। ফোনের নানা নোটিফিকেশন দেখা যাচ্ছে। নোটিফিকেশনগুলোতে ক্লিক করবে এমন সময় হঠাৎই দরজা করা নাড়া শব্দ। ফোনটা রেখে দরজা খুলে দিল মেহরিস। তার মা এসেছে। এই অবেলায় তো আর মা কখনো আসে না। মনে মনে এমন কিছু ভেবে ভিতরে চলে আসলো মেহরিস। তার মাও দরজাটা লাগিয়ে মেয়ের পিছনে এসে দাঁড়ালেন। এরপর বেডের এক পাশে গিয়ে বসলেন তিনি। কি হয়েছে মা, কিছু বলবে? বলতে না, তোমার কাছে আজ কিছু চাইতে এসেছি মা। মৃদু হাসল মেহরিস। তার মা আবার তার কাছে কি চাইবে? পরক্ষণে বলে উঠল, আমার কুইনের জন্য তো আমার জীবন ও হাজির। তাহলে বলো, আপনার কি চাই কুইন? হেসে বলো কথাটা মেহরিস, কিন্তু পরক্ষণে তার হাসি মাখা মুখটা মুহূর্তে বিষাদময় হয়ে গেল যখন শুনল, আজ পূর্বর সাথে তোমার বিয়ে মেহরিস, আর তোমাকে সেই বিয়েতে রাজি হতে হবে। বাজ পড়ল মেহরিসের মাথার উপর। সকাল সকাল তার মা মজা করছে না তো তার সাথে? তাই তো দ্রুততার সাথে তার মাকে উদ্দেশ্য করে বলল, আর ইউ কিডিং মম? নো, ইটস সিরিয়াস। পূর্ব তোমাকে বিয়ে করতে চায়, আর সেটা নাকি আজই। আমি চাই তুমি এই বিয়ে রাজি হও। মেহরিস হঠাৎ বৈদ্যুতিক শকড খাওয়ার ন্যায় দাঁড়িয়ে, যেন সে একটু আগেই 420 ভোল্টেজের শকড খেলো। কি বলবে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আচ্ছা, এমন নয় তো যে সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠলেই যেটা ভেঙে যাবে আর সে বলবে, উফ কি ভয়ানক স্বপ্ন ছিল। মেহরিসের কোনো উত্তর না পেয়ে মেয়েকে ইশারায় ডাকলেন, মিন্নাত বেগম, এখানে আসো, আমার পাশে বসো। মেহরিসের বাধ্য মেয়ের মতোই গিয়ে বসলো মায়ের পাশে। আজ তোমাকে আমি কিছু কথা বলবো মা। কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তারপর তুমি না হয় ঠিক করো কি করবে। তোমার বাবা যখন আমাকে বিয়ে করেন তখন পূর্বের বয়স ছিল প্রায় 10 বছরের কাছাকাছি, আর আমাদের লাভ ম্যারেজ ছিল, এটা তো জানোই। বিয়ের পর আমি এখানে প্রায় 1 বছরের মতো থাকতে পেরেছি। খুব ভালোই ছিলাম আমরা এখানে, কারণ তোমার বাবা এই বাড়িতে সব থেকে ছোট সদস্য আর খুব আদরও ছিল। কিন্তু একদিন একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে যায়। তোমার বাবা আমাকে নিয়ে পাড়ি জমায় আমেরিকায়। তারপরেই বছরে তোমার জন্ম। সে থেকে তোমার বাবার সাথে সবার সম্পর্ক শেষ। কোনো দিন আসতে চায়নি তিনি এখানে। এতটা বছর পর এখানে এসেছে ঠিক, কিন্তু দূরত্বটা সেই আগের মতোই রয়ে গেছে। হয়তো তুমি পারো সেটা ঠিক করতে।
আমার জন্য তোমার বাবার সবার কাছ থেকে আলাদা থেকেছে এতটা বছর, কিন্তু প্রায় তিনি আমার আড়ালে তার পরিবারের মানুষদের জন্য খুব কান্না করতেন। সেটা তোমরা না দেখলেও আমি ঠিকই দেখেছি মা। তাই আমি চাই তোমার এই সম্পর্কের মাধ্যমে অতীতের সব ঘটনা শেষ হয়ে যাক, সব সম্পর্ক আবার নতুন করে রূপ নেই। আর এটা মা হিসেবে তোমার কাছে আমার চাওয়া মেহেরিশ। তবে আরেকটা কথা শুনে রেখো, তুমি যদি এই বিয়েতে মত না দাও তাহলে তোমাকে পূর্বকে বিয়ে করতে হবে। কারণ একবার যেহেতু পূর্ব বলে ফেলেছে বিয়ে করার কথা, তখন দুনিয়া উল্টে গেলেও সে তার কথা খেলাপ করবে না মা। তোমাকে জোর করে হলে সে বিয়ে করবে, আর আমরা চাইলেও তখন কিছু করতে পারবো না। হয়তো তখন এই সম্পর্কটা আরও অবনতি হবে। তাই তোমার কাছে রিকোয়েস্ট করছি মা, প্লিজ তুমি না করো না, আমাকে ফিরিয়ে দিও না। কি করছো মা? তুমি বললে আমি মরতে রাজি। তোমরাই তো আমার সব, কিন্তু মা পূর্ব ভাই তো আমাকে সহ্য করতে পারে না, আর ওনাকে আমার পছন্দও না। ওনার মন মানসিকতা খুব জঘন্য মা। বাইরে থেকে মানুষকে কখনো আর্চ করা যায় না মা। বাইরে থেকে মানুষের যতটা কঠোর দেখায়, ভিতরে যে তারা ততটাই নরম। আর আমার মেয়ের ওপর আমার পুরো আস্থা আছে। আমার মেয়েটা যে পারবে এই কঠোর ব্যক্তি তাকে কঠোরতা দেওয়াল ভেঙে মসৃণ নরম হৃদয়টাকে খুঁজে বের করতে। মায়ের কথা শুনে কিয়ৎক্ষণ চুপ রইল মেহরি। সে ভেবেই পাচ্ছে না যে লোকটা ওকে দু চোখে সহ্য করতে পারে না, সে কিনা আজ বলছে তাকে বিয়ে করার কথা। তাহলে কাল রাতে থ্রেট দেওয়ার কারণ কি? এটাই ছিল। আরেকদিকে মায়ের করা রিকোয়েস্ট কোনোটাই তো মাথা থেকে সরাতে পারছে না সে। কী করবে মেহেরিশ এখন? বিয়ে করে নেবে সেই হৃদয়হীন পাষণ্ড পুরুষটাকে? কিন্তু মা, সামনে তো আমার ইয়ার ফাইনাল এক্সাম। সেই চিন্তা তোমার করতে হবে না। আমি এই বিষয়ে কথা বলছি পূর্বর সাথে। তোমার এক্সামের আরও 4 মাস বাকি আছে। 3 মাস পরে এসে তোমার বাবা তোমাকে নিয়ে যাবে। বাকিটা ওখানে তোমার পাপা ম্যানেজ করে নেবে। আচ্ছা মা, তোমরা যা চাও তাই হবে। আচ্ছা মেহরিশ খাট থেকে উঠে যাবে, তার আগে মেয়েকে আবার হাত টেনে বসিয়ে দিলেন মিন্নাত বেগম। এতপর বললেন, শুনো মা, আমরা কালই চলে যাব। 3 মাস পর এসে তোমার বাবা তোমাকে নিয়ে যাবে। 3 মাস পর তুমি আমাদের কাছে চলে আসবে। তখন যদি তোমার মনে হয় তুমি এখানে থাকতে চাও, তাহলে না হয় এক্সাম দিয়ে চলে আইসো। আর যদি তোমার মনে হয় এখানে থাকতে তুমি আর থাকতে চাও না, তখন তো বুঝতেই পারছো, আর একবার আমেরিকায় গেলে তোমাকে সেখান থেকে কেউ নিয়ে আসতে পারবে না। আর তাছাড়া কোনো উপায়ও নেই মা। তুমি এখান থেকে পূর্বের পারমিশন ছাড়া এক পাও বের হতে পারবে না। শুধু তুমি কেন, আমরাও যে বন্দী। এবার মায়ের কথা শুনে কিছুটা আফসোস আসলো মেহেরিশের প্রাণে। এজন্যই তার মাকে সে এতটা ভালোবাসে। তার মা যে ঠান্ডা মাথার মানুষ এটা তার বাবা সবসময় বললেও আজ তার প্রমাণ পেয়েছে মেহরিশ। পূর্বের বিয়ের খবর বাতাসের ন্যায় দূরত্ব ছড়িয়ে বলেও আশেপাশে মানুষ তো শুনেই অবাক। শেষমেশ এই ছেলেটা বিয়ে আসরে বসতে চলেছে। অনেকেই তো মনে মনে আগে প্রাণ ভরে দোয়া দিচ্ছে পূর্বকে নতুন জীবনের জন্য। মির্জা মঞ্জিলে ছোট বড় সবাই জানে আজ এই বাড়িতে দুটো বিয়ে। আয়ান ইরা। এরিনা তো খুব খুশি, বিশেষ করে আয়না। সে মেহেরিশকে খুব পছন্দ করে। এরিনা খুশি, তবে কেন যেন বিষয়টা তার খুব এলোমেলো লাগছে। তার ভাই তো মেহেরিশকে পছন্দ করে না, তাহলে হঠাৎ মেহেরিশকে কেন বিয়ে করছে সে? তবে আজ তার এত সত ভেবে লাভ নেই। নিজের বিয়ের দিন তার উপর তার নিরামিষ ভাইরা বিয়ে করতে রাজি হয়েছে শেষমেশ। এটাই যে অনেক তার কাছে। মির্জাবাড়ির সবার মুখে হাসি থাকলেও হাসি নেই শুধু দুজন মানুষের মুখে। এক হলো আমান, আরেক ফাহাদ। আমান তো মেহেরিশের বিয়ের খবর শোনার পর সেই শক খেয়েছে, কিন্তু তাও মনকে আশ্বাস দিল যে এতদিন তার ওই বদমেজাজি ভাইটা বিয়ে করতে রাজি তো হলো।
ভাইয়ের জন্য না হয় নিজের পছন্দটাকে কোরবানি দিল সে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারছে না ফাহাদ। মেহরিশের বিয়ের কথা শোনার পর ছেলেটা এক পর্যায়ে কেঁদে দিয়েছিল। যে মেয়েটাকে সে এতদিন মনে রানীর আসরে বসে কল্পনা করে আসছিল, তাকে কিনা এখন থেকে ভাবি বলে দেখতে হবে, ভাবতে আর্তনাতে বুকটা কেঁপে উঠে ছেলেটার। ইস, কিছুদিন আগেই যদি তার মাকে মেহরিশের কথা বলতো, তাহলে হয়তো আজ আর এই দিনটা দেখতে হতো না। নিজের ওপর চরম বিক্ষিপ্ত হলো ফাহাদ। কেন সে আগে জানালো না? এরিনার সাথে পার্লারে পাঠানো হলো মেহরিশকে। তখন রাহিমা বেগম, আমান আর আয়ানা মিলে মার্কেট থেকে একটা লেহেঙ্গা কিনে এনেছিল মেহরিশের জন্য। প্রথম দেখাতে লেহেঙ্গাটা খুব মনে ধরেছে তাদের। লাল খয়েরি রঙের লেহেঙ্গার সাথে ছোট ছোট স্টোন বসানো। রিয়ানা বেগম এর খুব শখ ছিল নিজের ছেলের বউয়ের জন্য পছন্দ করে ড্রেস কিনবে তিনি। তাই তো এত ব্যস্ততার মাঝে চলে এসেছে মার্কেটে। বাসায় এসে সেটা দিয়ে মেহরিশকে এরিনার সাথে পাঠিয়েছে পার্লারে। মেহরিশ একবার খুলেও দেখেনি ড্রেসটা। তখন মায়ের কথা রাখতে বিয়েতে মত দিলেও মনে যে তার সায় দিচ্ছে না এই লোকটাকে বিয়ে করতে। মায়ের জন্য তো তখন রাজি হয়ে গেছিল, কিন্তু এখন এসব ভাবলে ভয় অন্তরাত্মা কেঁপে উঠল তার। এই বদরাগী মানুষটার সাথে কিভাবে একঘরে থাকবে সে? বিয়ে যেহেতু হচ্ছে, একসাথে তো থাকতে হবে। যার সামনে পড়ার ভয়ে পালিয়ে বেড়াতো সবসময়, তার সাথে এক রুমে কীভাবে থাকবে মেয়েটা? পরক্ষণে আবার মনে পড়ল কাল রাতের ঘটনাটা। সে তো তাকে দু চোখে দেখতে পারে না, তবে কেন বিয়ে করতে চাচ্ছে তাকে? বারবার শুধু এই একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে তার। এরিনা অলরেডি সাজতে শুরু করে দিয়েছে, তবে সে আগের ন্যায় এক জায়গায় বসে বসে ভাবছে কথাগুলো। এমন সময় তার ফোনে নোটিফিকেশন দেখতে পেল, যারা পাঠিয়েছে একটা মেসেজ তাদের গ্রুপে। আচ্ছা, এই ফ্রেন্ডদের ছাড়া কিভাবে থাকবে সে এতদিন? তখনই মেহরিশের ফোনে গ্রুপ কল আসলো, সবাই অ্যাক্টিভ গ্রুপে। তৎক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি চাপলো, সে কি তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ব্যাপারটা? এরিনা বউ, আমি একটু ব্যালকনিতে যাই, আসলে আমার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। এটা আবার বলতে হয় নাকি, বোকা মেয়ে। যাও কথা বলো। ব্যালকনিতে আসলো মেহরিশ, জলদি করে অ্যাটেন্ড করলো গ্রুপ কলে। সবাই তার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করছে সেখানে। হঠাৎই মেহরিশ তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, লিসেন টু মি গাইস, আমি একটা বড় প্রবলেমে পড়ে গেছি। বলে শর্টকাট এসব কথা শেয়ার করলো মেহরিশ তাদের। সবাই তো এসব শুনে রীতিমতো অবাক। তাদের ফ্রেন্ড কিনা এত বড় ঝামেলা আটকে গেছে। যদি এটা আমেরিকায় ঘটতো তাহলে সবাই মিলে সেখান থেকে তুলে নিয়ে আসতো তাদের ফ্রেন্ডকে। কয়েকজন তো বলেই বসলো তাকে পালিয়ে যেতে, কিন্তু সে এখান থেকে পালিয়ে যাবেটা কোথায়? আর সকালেই তো তার মাকে সে কথা দিয়েছে, সেটা কি হবে? আর যদি পালিয়ে যায় তখন তার বাবা মা ভাইয়ের কি হবে? উফ, তার মাথা তাই যেন কাজ করছে না, বন্ধ করে দিয়েছে। কি করবে এখন মেহরিশ? আর কিছু ভাবতে পারল না সে। এমন সময় তার ফোনটা অফ হয়ে গেল। এই ফোনটাও কি এখনই চার্জ শেষ হতে হলো? তখনই তার কানে ভেসে আসলো এরিনার কণ্ঠস্বর, মেহরিশ হয়েছে তোমার? রেডি হবা না? আসছি আপু। চলে গেল আরও 1 ঘন্টা, কিন্তু এরিনা এখনও পুরোপুরি সাজা কমপ্লিট হয়নি। অথচ মেহরিশের সাজ কমপ্লিট সে 20 মিনিট আগে। সাজ বলতে শুধু লেহেঙ্গাটা পরেছে মেহরিশ, মুখে প্রসাধনী ছিটে ফোঁটা লাগায়নি। পার্লারে মেয়েগুলো অনেক জোর করে তাকে, কিন্তু মেহরিশ নাছোড়বান্দা, সে নাকি সাজবে না, তাই তারাও আর ফোর্স করেনি তাকে। আপু, আমার এখানে বিরক্ত লাগছে, বাসা যেতে চাই। আর কতক্ষণ লাগবে তোমার? মেহরিশের প্রশ্নের পার্লারে একটা মেয়ে বলে উঠল, ওনার আরও বেশ কিছু সময় লাগবে। আপনি না হয় বাসায় চলে যান, আর যদি অপেক্ষা করতে চান তো করতে পারেন। তখন চোখে লেন্স পড়া অবস্থায় এক চোখ এরিনা বলে উঠল,
ফারহাদ ভাই নিচে অপেক্ষা করছে। মেহেরিশ তুমি না হয় ভাইয়ার সাথে চলে যাও, এখন আমাকে না হয় আবার এসে নিয়ে যাবে। রাজি হলো মেহেরিশ। লেহেঙ্গাটা দুহাত দিয়ে উঠিয়ে আস্তে আস্তে নেমে আসলো নিচে। ফাহাদ এতক্ষণ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ মেহেরিশকে দেখে চমকে উঠল ফারহাদ। ফাহাদ ভাই, আমার ভালো লাগছে না এখানে, আপনি না হয় আমাকে বাসায় নিয়ে চলুন, আপুকে পরে এসে নিয়ে যেন। না করল না ফাহাদ। সে তো চায় মেহেরিশের সাথে একা কিছু সময় কাটাতে। আর যতটুকু জানে মেহেরিশ পূর্বকে তেমন একটা পছন্দ করে না। তাহলে হঠাৎ বিয়েতে রাজি হলো কেন? এই সুযোগে না হয় জিজ্ঞেস করে নেবে। আসো। গাড়ি চলতে শুরু করেছে, প্রায় মিনিট 5 হবে। কৌতূহলী ফাহাদ আর আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। এক পর্যায়ে মেহেরিশকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা মেহেরিশ, একটা কথা বলি, কিছু মনে করো না। যতটুকু জানি পূর্ব ভাইকে তোমার তেমন একটা পছন্দ নয়, তাহলে হঠাৎ বিয়েতে রাজি হলে যে? ভাইয়া, আমি মন থেকে রাজি হইনি, বাধ্য হয়ে রাজি হতে হয়েছে আমাকে। ইচ্ছে তো করছে এখান থেকে যেন আর বাড়ি ফিরে না যাই। বলেই জানালার কাছে মুখ এনে বড় একটা নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। ফারহাদ যেন মেহেরিশের মুখে এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এটা তো তার কাছে মেঘ না চাইতেই পানির মতোই। পরক্ষণে মেহেরিশের কথা রেস্ট টেনে বলে উঠল, যদি সত্যি না যাও তো? মানে? মানে তুমি যদি আর সত্যি মির্জা মঞ্জিলে আর না যাও তো কেমন হয়? কোথায় যাব আমি? কিছুই তো চিনি না। আর পূর্ব ভাই নাকি খুব পাওয়ারফুল, আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। তাছাড়া আমার বাবা মা ভাই সবাই তো ওখানেই। সেটা না হয় তুমি আমার উপর ছেড়ে দাও। বলি রাস্তা এক সাইডে গাড়ি ব্রেক করলো ফারহাদ। এতপর মেহেরিশের উদ্দেশ্য করে ফের বলে উঠল, শোনো মেহেরিশ, আমি চাই না তুমি জোর করে এই বিয়েটা করো। আর তাতে তোমাকে আমি সাহায্য করব। রইল তোমার পরিবারের কথা, তাদের কিছু করবে না পূর্ব। ভুলেও যেও না, তোমার বাবা কিন্তু মির্জা বাড়িরই ছেলে। তাহলে এত কেন ভয় পাচ্ছ তুমি? মেহেরিশের কথায় বিষয়টা সত্যি মনে হলো। ঠিকই তো, তার বাবা তো ওই বাড়ির ছেলে। তাহলে কেন তাকে এভাবে বলির পাঠা হতে হবে নিজের কথা ভেবে? এবার না হয় একটু স্বার্থপর হোক মেহেরিশ। নিজের স্বার্থের কথা ভেবে ভুলে বসলো মায়ের রিকোয়েস্টের কথাগুলো। করে ফেললো আরেক ভুল। মির্জা মঞ্জিল আর ফিরে গেল না। সে পালালো সেখান থেকে। কিন্তু বোকা মেহেরিশ কি জানে সে একবার কি পরিমাণ ভুল করে ফেলেছে? পূর্ব রাজত্ব থেকে বের হওয়া কি এতই সহজ?